HTML-টা CSS-টা আরও সময় লাগবে, আরও প্র্যাকটিস লাগবে, আস্তে আস্তে হয়ে যাবে। আপনারা যেটা যে কাজ করতেছেন এরকম দেখতে 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 আস্তে আস্তে হয়ে যাবে। কিন্তু কিছু জিনিস মাথায় রাখবেন যে কোনটা দিয়ে আমরা পাশাপাশি আনতেছি, স্ক্রিন লাইন ব্লক, এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবেন, কাকে ধরলে কাছাকাছি কাজ করতেছে এবং ফ্লোট লেফট দিয়ে কাজ করতেছে, এগুলো একটু মাথায় রাখবে, তাহলে হচ্ছে। কারণ সামনের দিকে আমরা যত যাচ্ছি তত আস্তে আস্তে কপি পেস্টের দিকেই যাচ্ছি। আজকে আমরা বুটস্ট্র্যাপ করব এবং বুটস্ট্র্যাপেও HTML CSS দুটোই লাগবে, ওখানেও দুটোই আছে। তবে বুটস্ট্র্যাপ জিনিসটা কি সেটা একটু জানবো। দুই ব্যক্তি 2011-তে 31শে জানুয়ারি ফার্স্ট টাইম বুটস্ট্র্যাপের জন্মগ্রহণ হয়, কিন্তু তার আগে এটা ছিল টুইটারের জন্য। টুইটারের নাম তো শুনছে। টুইটারে তখনকার সময়ে একটা অপশন ছিল সেটিংসের মধ্যে যে কাস্টম CSS, একটা বক্স ছিল। ওই বক্সের মধ্যে আমরা যদি CSS লিখতে পারতাম তাহলে পুরো টুইটারকে চেঞ্জ করা যেত নিজের মতো করে, থিম দেওয়া যেত নিজের মতো করে, কালার দেওয়া যেত, তারপরে ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া যেত, বাইরে থেকে ইমেজটা লিঙ্ক করে দিলেই তো হয়ে গেল অনলাইন থেকে। এরকম টুইটারকে চেঞ্জ করা যেত। তো যেহেতু এরকম একটা অপশন ছিল, তাহলে অনেক প্রতিষ্ঠান চাচ্ছিল যে তাদের ব্যাকগ্রাউন্ড, তাদের ইমেজ, তাদের পেজটা যেন অনেক সুন্দর হয়, যে কারণে ওরা অনেক ডেভেলপার হায়ার করা শুরু করলো। ডেভেলপার ডেভেলপ করতেছিল বা ডিজাইনার ডিজাইন করতেছিল। অনেকে আবার এক ধাপ আগায় তারা থিম তৈরি করে করে সেল করা শুরু করলো। CSS এর থিম, শুধু CSS-টা কপি পেস্ট করলে ওই অনুযায়ী থিম চেঞ্জ হয়ে যেত নিজে নিজে। এরকম টুইটার তো আর এটা মানতে রাজি না, স্বাভাবিক। টুইটার একটা সময় গিয়ে এটা বন্ধ করে দিল এই অপশনটা। আর ওই যে দুই ব্যক্তি, ওনারা ফ্রিতে দিচ্ছিল, তারা এই প্রজেক্ট চালু করছিল ফ্রিতে, ওপেন সোর্স, সবাইকে ফ্রিতে হেল্প করবে এরকম একটা চিন্তা ভাবনা। অনেক থিম তৈরি করছিল তারা, কিন্তু ফ্রিতে। কিন্তু যখন এটা বন্ধ করে দিল তখন ওরা চিন্তা করলো যে টুইটারের এই এটার নামকরণ করছিল টুইটার ব্লুপ্রিন্ট। এই যে বুটস্ট্র্যাপ এখন নামকরণ হয়েছে, তার আগের নাম ছিল টুইটার ব্লুপ্রিন্ট। পরে এটা ওরা দুইজন চিন্তা করলো যে যেহেতু শুরু করছি, এটা এখন ওয়েবসাইটের সাথে কাজ করে কিনা দেখি। টুইটারের সাথে শুরু করছিল, এখন ওয়েবসাইটের সাথে কাজ করে কিনা। ওয়েবসাইটের জন্য কাজ করা শুরু করলো। তখন এই যে 2011 31শে জানুয়ারি ওরা শুরু করলো ফার্স্ট টাইম বুটস্ট্র্যাপ চালু করলো, যেটা টুইটারের নামকরণ থেকে সরে এসে টুইটার বুটস্ট্র্যাপ থেকে চলে আসলো বুটস্ট্র্যাপ এই অপশনটাতে। এবং এটা ওপেন সোর্স করে দিল, প্লাস ওদের ফোরাম আছে। এই ফোরামে গিয়ে আপনি যদি নতুন কিছু অ্যাড করতে চান ডেভেলপার হিসাবে, তাহলে ওদেরকে পাঠাতে পারেন, এবং ওরা যদি মনে করে যে এটা অ্যাড করা দরকার তাহলে ওরা অ্যাড করে নেবে। এই অপশনে ওরা এটাকে আপডেট করা শুরু করলো। এবং টুইটার 1 2 এই যে হাঁটি হাঁটি পার করে এখন বুটস্ট্র্যাপ এখন 4 চলে আসছে। 3.3.7 ছিল সব থেকে স্টেবল ভার্সন। স্টেবল ভার্সন বুঝি? স্টেবল ভার্সন বুঝি? স্টেবল ভার্সন বলতে বোঝাচ্ছি যে যে ভার্সনটা তে কোনো মানে দৃশ্যমান বাগ নাই, বুঝতে পারছি? দৃশ্যমান কোনো সমস্যা নাই যে ভার্সনে, সেটাকে আমরা স্টেবল ভার্সন বলে থাকি। ক্লিয়ার? আর এরপরে আস্তে আস্তে যে 4 যেটা কামিং, সেটা প্রায় 2 বছর লাগছিল আসতে। মানে ওদের সাইটে লিখছে 4 ইজ কামিং, 4 ইজ কামিং, 2 বছর ধরে এই কামিং লিখে আসছে যে 4 আসতেছে। এখন 4 এর আলফা ভার্সন চলতেছে। আলফা ভার্সন বলতে বোঝাচ্ছে অনেক সমস্যা আছে, অনেকেই সমস্যা পাচ্ছে, ধরে ওদেরকে জানাচ্ছে, ওরা ঠিক করতেছে। বুঝছি? আমরা যেটা ইউজ করবো, আমরা 4 যদি 3.3.7 ইউজ করতে পারি, 4 ইউজ করতে পারবো, একই জিনিস। নতুন কিছু অপশন আসছে, তো আমরা স্টেবল ভার্সন দিয়ে প্র্যাকটিস করি, আগাই। পর কি করব না করব সেটা নিয়ে আমি পরে আলোচনা করব। এখন আপাতত আমাদের স্টেবল ভার্সন দিয়েই দেখি। কারণ যদি দেখা যায় যে প্রথম শিখতে গিয়েই কোনো কিছু আসতেছে না, তখন পড়বেন বিপদে। তখন বুঝতে পারবেন না যে আসলে কেন আসতেছে না, তখন হয়তো নিজের উপরে দোষটা দিবেন। সেটা দরকার নেই, শিখি আগে, তারপরে পড়ে গেলে দেখবেন পরে অনেক কিছু কাজ করতেছে না, অনেক ব্রাউজার সাপোর্ট করতেছে না, কারণ এটা এখনো সাপোর্টেড ঠিকমতো হয়নি, স্টেবল দেখাচ্ছে না। তাহলে আমরা যদি যাই
যাব হলো গেট বুটস্ট্র্যাপ .com। তার আগে এই সাইটে নির্মাতাদের একটু দেখতে চাই, কোন দুই ব্যক্তি, দুই ফ্রেন্ড, এই দুই ফ্রেন্ডকে দেখে আসি। ওরা এখন সভ্য হয়েছে, সভ্য বুঝি, সভ্য হয়েছে মানে হলো যে অনেক দিক থেকেই সভ্য হয়েছে। প্রথমে বলি চুলের কাটিং, সেদিক থেকে সভ্য হয়েছে। দাড়িটাই রাখার দিক থেকে এখন সভ্য। কয়েকদিন আগেও মানে লাস্ট যে ব্যাচটা পার করছি সেটাতেও ওনারা যে মানে আমার স্টুডেন্টরা যে ছবি দেখছে ওনাদের, তাতে বলতেছে স্যার জঙ্গল থেকে উঠে আসছে। তো যাই হোক, এখন মানে এই যে এই ব্যাচে সকালে ব্যাচে একটু করে দেখাচ্ছি, তখন দেখলাম যে না, ওনারা এখন ঠিক হয়েছে, সভ্য হয়েছে। তো আমরা একটু দেখি যে জ্যাকবস থর্টন টুইটারে দেখি, তো তার টুইটার প্রোফাইল। আর আরেকজন দেখতেছি আমরা মার্ক অটো। এই মার্ক অটো এবং জ্যাকবস থর্টন, এনারা দুজন হলো ডেভেলপার, উদ্যোক্তা। ক্রিয়েটর বুটস্ট্র্যাপের, এবং টুইটার নিয়েও ওরা অনেকদিন ধরে কাজ করছে। প্রিভিয়াসলি টুইটার লেখাই আছে। তো এই হলো তাদের দুজনের অবস্থান। আর জ্যাকব থর্টনের এই প্রোফাইল পিকচারে ওদের আগের প্যানেল যারা কাজ করছিল ডেভেলপার, তাদের একটা ছবি ছিল, প্যানেলের ছবি। ওটাও সে তুলে ফেলে চেঞ্জ করছে, অনেকটা চেঞ্জ আনছে, অনেকদিন পর টুইটারে চেঞ্জ আনছে তারা। আর মার্ক অটো তো আগে থেকেই পাহাড় নিয়ে তার পছন্দ, তার সাথে মাঝে মাঝে চ্যাট হয়। পাহাড় নিয়ে তার গবেষণা, সে পাহাড়ে উঠতে চায়, তার টার্গেট হলো পাহাড়ের উচ্চতা। যাই হোক, তার কাজের দিক থেকে এবং সে ওই যে পাহাড়ে উঠতে পছন্দ করে, ট্রেকিং, মাউন্টেন। তো ভালো, খারাপ না। এই হলো দুজন। যখন শুরু করছিল তখন হয়তো আমাদের থেকেও কম বয়স ছিল, যেটা মনে হচ্ছে। উদ্যোক্তারা তো এরকমই, আপনাদের থেকেই উঠে আসবে কয়েকজন, দেখা যাবে এরকম। এই হলো getbootstrap.com, এই সাইট। তো সাইটটা আসলে কি হিসাবে কাজ করবে আমাদের সাথে কাজ করবে অনেকটা রেফারেন্স বুক হিসাবে। এখানে আমাদের সিএসএস লিখতে হবে না, আমাদের লিখতে হবে না এইচটিএমএল, আমাদের লিখতে হবে না জাভাস্ক্রিপ্ট, তাও আপনাদের জন্য লিখে রাখছে। আমাদের সমন্বয় সাধন করতে হবে, তাহলে একটা ওয়েবসাইট, পূর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবো। বুটস্ট্র্যাপ কেন এত পপুলারিটি লাভ করলো? একটা পপুলারিটি লাভ করার কারণ হলো, মূল কারণ হলো, যে কোনো ডিভাইস সাপোর্ট করে। সেটা যেই ডিভাইসই হোক না কেন, সেটা হোক আমার এই ছোট এই ডিসপ্লে। কেন এই ডিসপ্লের কথা বললাম? আবার ফুটবল মাঠের সমান যদি যান ডিসপ্লেতে, ওখানেও আপনার সাইটটা পারফেক্ট। মানে যত বড় ডিভাইসে যান না কেন পারফেক্ট, যত ছোট ডিভাইসে আসেন না কেন পারফেক্ট। তার একটা মূল কারণ হলো ওরা হিসাব করছে গ্রেটার দেন লেস দেন দিয়ে, গ্রেটার দেন লেস দেন ইউজ করছে, যেখানে মনিটরের সাইজ ওরা হিসাব করছে যে যত নিচে নামুক ঠিক থাকবে, যত উপরে উঠুক ঠিক থাকবে। পিক্সেলে হিসাব করেনি, ওরা ইউজ করছে মিডিয়া কোয়ারি। মিডিয়া কোয়ারির যে ব্যাপারটা, সেটা হলো যে মিডিয়া আপনার যে ডিভাইসটাকে সে চিনতে পারবে, এবং ডিভাইস চিনে সে তার রূপ চেঞ্জ করবে, যেটা ফেসবুক করে। অবশ্যই অপটিমাইজ, এটা ইউজ করলেই মোবাইল অপটিমাইজ হয়ে যাবে নিজে নিজে, অটো, মার্ক অটোর মতো। তো আমরা একটু ফেসবুক একটা অপশন দেখি। ফেসবুক যখন আমরা লগ ইন করি তখন একটা জিনিস দেখেন, খেয়াল করে। ফেসবুকে যখন লগ ইন করি তখন একটা জিনিস আমরা দেখি যে ফেসবুকের এই পাশে চ্যাটিং একটা অপশন থাকে। কারা কারা অনলাইন, যারা বড় পিসিতে বড় মনিটরে কাজ করেন তারা দেখবেন যে একটা অপশন থাকে কারা কারা অনলাইন। যখন মনিটর চাপান তখন এই অপশনটা চলে যায়, তার মানে ও বুটস্ট্র্যাপ
করতেছে, কারণ ডিভাইস অনুযায়ী চিনতে পারতেছে, বুঝতে পারতেছে, চেঞ্জ হচ্ছে। তাহলে আমরা বুটস্ট্র্যাপ কেন শিখবো সেটার একটা মূল উদ্দেশ্য হলো 100% ক্লায়েন্ট বুটস্ট্র্যাপ চাচ্ছে, আপনার ক্লায়েন্ট চাচ্ছে বুটস্ট্র্যাপ, এখন আর কোনো উপায় নেই, এবং আপনি নিজেও তাই চাইবেন, কারণ আপনার ওয়েবসাইটটা আপনিও চাইবেন যে কোনো ডিভাইসে সাপোর্ট করে, রেসপন্সিভ, অটো রেসপন্সিভ। যে কারণে আমরা ওই HTML এ CSS এ গিয়ে আলাদা করে শিখতে যাইনি, আমাদের হাতে একটা অপশন আছেই। আর আমরা যখন PhD করতে যাই তখন PhD-তে একটা অপশন আমরা দেখি, অনেকগুলো রেফারেন্স বুক ঘেটে ঘেটে একটা বই তৈরি করতে হয়, এবং নিচের দিকে আমরা ওই রেফারেন্স বুকের নাম লিখে দিই যে এই বই থেকে আমরা সংরক্ষণ করছি, তারপর নিজে একটা বই লিখছি। এটাই করি না? অনেকটা এখানেও তাই, এটা একটা রেফারেন্স বুক যেখান থেকে আমরা হেল্প নিব। তো এটা একটা পূর্ণাঙ্গ সাইট, যে সাইটে সম্পূর্ণটা বলা আছে, আমি তো এটাই বলছি। আমরা এখানে ভার্সনটা চেঞ্জ করে নিই 4.4। আমি যেটা বললাম 4 ইজ আলফা, এখন 6 চলতেছে আলফা। আলফাটা যখন উঠে যাবে, স্টেবল কথাটা চলে আসবে, তখন আমরা 4টা ইউজ করতে পারবো, তখন আর কোনো সমস্যা থাকবে না। ক্লিয়ার? এখন আমি বলছি 3.3.7 প্রায় 4 বছর ধরে স্টেবল ছিল, তারপরে আস্তে আস্তে চেঞ্জগুলো আসছে। 3.4, 3.4.1, 4, 4.00, 4.21, 4.31 এরকম করে চেঞ্জ আসতেছে, অনেকটা জেনারেশনের মতো। সবাই দৌড়াদৌড়ি করি জেনারেশন। কোন জেনারেশন? ওরাই 3 থার্ড জেনারেশন খুঁজি, ওরাই 3 ফিফথ জেনারেশন, স্যার ওইটা ছাড়া নিবই না, কিন্তু বুঝি না জেনারেশন আসলে কি জিনিস। নাকি বলেন জেনারেশন কি জিনিস বলতে পারবেন? কিছু কিছু ছোট ছোট ফিচার চেঞ্জ করে করে এটা একটা বিজনেসে দাঁড়া করা হচ্ছে। আগে যেটা বের হতো জেনারেশন কয়েক বছর পরে, এখন বের হয় কয়েক মাসে। তার মানে হলো যে একটা প্রসেসর ছাড়ছে 7 জেনারেশন, জানেই ওটার মধ্যে অনেক সমস্যা আছে, সমস্যা দেখেই ছাড়ছে, তারপরে 2 মাস পরে একটু চেঞ্জ করে সেকেন্ড জেনারেশন চেঞ্জ করতে করতে এরকম চলে আসছে 9 জেনারেশন চলে আসছে। ওরাই 9 জেনারেশন 5.00 গিগাহার্টজ প্রসেসর, তাহলে বুঝেন কি থাকছে। আমি অলরেডি নিয়ে করছি সাহস করে, তবে ওইটা কিনেই বসে আছি, এটা মাদারবোর্ড কিনতে সাহস পাইনি এখনো। 1 লাখ টাকার মতো খরচ পড়ছে শুধু প্রসেসর। এটা আসার পরে বোঝা যাবে যে এই আপনার কাস্টম চার্জ সহ কত আছে অ্যামাজন থেকে। তো ওইটা মাদারবোর্ড কেনার সাহস পাইনি, আপাতত প্রসেসরটা অর্ডার দিয়ে রাখছিলাম, চলে আসছে। মানে ওইটা শুধু প্রসেসরের দাম, মাদারবোর্ডের দাম আরো বেশি, এই জন্য আমি আর সাহস করি। হ্যাঁ, 4 বছর ধরে রায়ান্স কম্পিউটারে জব করছি, 2 বছর করছি এলিফ্যান্ট রোডে হার্ডওয়্যারের উপরে। তো এখন কথা হলো ঝোঁকের বসে নেওয়া, কারণ কিছু টিকিট থাকে, যে টিকিটগুলা অ্যামাজনের টিকিট, যেগুলা ওই যে কুপন, যে কুপনগুলো কখনই আমি ভাঙায় টাকা নিতে পারবো না, এই কুপনগুলো মাঝে মাঝে ইউজ করি। আচ্ছা, এখন দেখি যে আমাদের এই বুটস্ট্র্যাপের ব্যাপারটা একটু খেয়াল করি। আমরা 3.3.7 চলে যাচ্ছি, এই সাইটটা চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? ভার্সনের উপর নির্ভর করে সাইটটা চেঞ্জ হয়ে গেছে, এবং লেখা এখানে আছে কারেন্টলি 3.3.7। এখন আমি বর্তমানে 3.3.7 আছে, আর উপরেই লেখা আছে বুটস্ট্র্যাপ 4 ইজ হেয়ার। যেখানে আগে লেখা ছিল বুটস্ট্র্যাপ 4 কামিং, এখন হেয়ার দেখাচ্ছে। এখানে ক্লিক করলে নতুন সাইটে চলে আসে। তো আমরা কাজ করবো, আমি বসি 3.3.7 দিয়ে, এবং এই অপশনগুলোই হলো আমাদের রেফারেন্স বুকের মতো কাজ করবে, যে এখানে উপরে অপশনগুলো। তো যাদের বাসায় নেট কানেকশন নাই তারা তো বসে বসে কাজ করতে আগ্রহী হবেন নাকি? তাদের জন্য একটা ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, সেটা হলো যে
2.0 এটা ডকুমেন্ট ওই ওয়েবসাইটটা পূর্ণাঙ্গ কপি অফলাইনে অন হবে, ইন্টারনেট কানেকশন না থাকলেও প্রতিটা পেজ ঢুকতে পারবেন। দেখেন এটা ওয়েব ড্রাইভ থেকে রান করতেছে। আর সেম দেখেন দুটোই সেম কিনা আমরা এটা বোঝার জন্য পাশে আবার সিএসএস এর দিতেছি, দুইটা পেজ সেম কিনা দেখেন তো একই। দুটোই একই, আপনারা অফলাইন ভার্সন দিয়েও কাজ করতে পারেন, অনলাইন ভার্সন দিয়েও কাজ করতে পারেন, লেখা একই। হ্যাঁ, পুরোটা কিভাবে কপি করছি, ওয়েবসাইট কপিয়ার সফটওয়্যার আছে, অনেক সফটওয়্যার আছে কপিয়ারে, যে সফটওয়্যার ভালো লাগে সেটা ডাউনলোড করে নিয়ে ফ্রি ভার্সন দিবেন, ফ্রি ওয়্যার ডাউনলোড করে ওই ওয়েবসাইটের নামটা দিলেই ও সুন্দর করে সব ডাউনলোড করে দিবেন, যা আছে আশেপাশে যত কিছু আছে। শুধু পিএসপি ফাইলটা পারে না, ওটা ছাড়া ডাটাবেস ছাড়া সবই পারে। পিএসপি কোড ইউজ করেন কারণ এখানে দরকার হয়নি ডাটাবেসে, কিন্তু এটা লেখা ডকুমেন্ট একটা বই আর কিছু না। আচ্ছা, তাহলে আমরা প্রথমেই চলে যাচ্ছি গেট স্টার্টেড অপশনে, বুটস্ট্র্যাপের যে শুরুতে ছিলাম প্রথম পেজে, এটার পরে এখানে দেখেন ডাউনলোড বুটস্ট্র্যাপ লেখা আছে না, ক্লিক করলাম, দেখেন চলে আসছে আসলে গেট স্টার্টেড অপশনে। তাহলে গেট স্টার্টেড অপশন থেকে এখানে তিন ধরনের ডাউনলোড ফাইল দিচ্ছে আমাকে। প্রথম ডাউনলোড ফাইলটা যেটা দিছে সেটাতে দিবে যে শুধুমাত্র সিএসএস, জাভাস্ক্রিপ্ট আর ফন্ট, তিনটা অপশন দিবে মাত্র, আর কিছু দিবে না। পরের অপশনটা বলতেছে সোর্স কোড, যেখানে সব থাকবে, যা যা আছে ওর যত কিছু আছে, ইভেন এটাও আছে ওর ম্যাপ ফাইল আছে, যে ফাইলটা আসলে ডেভেলপাররা এডিট করে, ওই ফাইলটাও দিয়ে দিচ্ছে। ওটার জন্য একটা সফটওয়্যার আছে, সফটওয়্যার দিয়ে ডেভেলপ করা যায়, ওই ফাইল সহ দিবে সে সোর্স কোডে। আর সাস যেটা SAS, এটা রেল অ্যান্ড রুবি অ্যান্ড রেইলের জন্য ইউজ করা হয়। রুবি অ্যান্ড রেইল একটা প্ল্যাটফর্ম, যেরকম ওয়ার্ডপ্রেস একটা প্ল্যাটফর্ম, অনেকটা এরকম। আমরা এটাই ডাউনলোড করছি, ডাউনলোড করার পরে আসছে এই ফাইলটা বুটস্ট্র্যাপ 3.3.7। এটার মধ্যে যদি যাই, দেখেন এই যে আমি বলছিলাম সব কোড দিয়ে দিছে, দেখেন সব কোড এখানে আছে, মানে যতগুলো ওরা ইউজ করে সব এখানে দেওয়া আছে। এখানে আছে ডিআইএস, আমি এটা মনে হয় ডিস্ট্রিবিউট অথবা এই টাইপের কিছু একটা হবে নামকরণ। ভিতরে ঢুকলে দেখেন সিএসএস ফাইল, সিএসএসগুলো দেওয়া আছে, সাথে ম্যাপ ফাইলও দিয়ে দিচ্ছে ওরা, ওই যে যেটা দিয়ে ওরা ম্যাপ ফাইল যেটা ডেভেলপ হিসাবে ডেভেলপ করে সেই ফাইলটাও দেওয়া আছে, ম্যাপ ফাইল দেওয়া আছে, ফন্ট দেওয়া আছে, জাভাস্ক্রিপ্ট। তবে সব ফাইল ওরা রেডি করে রাখছে আপনাদের জন্য ফোল্ডার করে করে। ফন্ট বলতে এটা ওই ফন্ট না, এটা হলো যে আইকন, হ্যাঁ আইকন দিয়ে দিচ্ছে, আমরা আইকন জানবো আইকনটা কি। তার মানে এখানে এই অপশনটা ওরা করে রাখছে। তাহলে আমাদের এখানে ডাউনলোড করা শেষ। ওকে, আমরা চলে যাচ্ছি তাহলে সিএসএস অপশনে। প্রথম অপশন এখানে বলছে, আমি একটু জুম করি, HTML5 ডক টাইপ নিতে বলছে, এবং ওরা একটু করে লিখে দিছে, বাকিটুকু তো আমরা লিখতে পারবো নাকি। এবং এখানে ল্যাঙ্গুয়েজ ইংলিশ ইউজ করছে ওরা আজকে, আমরা তো এটা ডিলিট করে দিতাম, আমি আশ্চর্যতবার ডিলিট করে দিতাম। ল্যাঙ্গুয়েজ ইংলিশের জন্য ওরা ইউজ করছে। আমরা তাহলে যেটা করবো এখন, একটা প্রজেক্ট ফাইল তৈরি করি, দেখতে চাই আজকে পূর্ণাঙ্গ একটা ওয়েবসাইট তৈরি করতে পারি কিনা আমরা এটা দিয়ে, এবং রেসপন্সিভ হয় কিনা। তাহলে এখানে বুটস্ট্র্যাপ নাম দিচ্ছি প্রজেক্ট PROJECT, প্রজেক্ট ফাইলটাকে অন করি ভিজুয়াল কোড দিয়ে। index.html ফাইল তৈরি করলাম, একটা ফোল্ডার তৈরি করলাম CSS ফোল্ডার, একটা ফোল্ডার তৈরি করলাম, এটা ফোল্ডারের ভিতরে ফোল্ডার হয়ে গেছে, একটা হলো JS ফোল্ডার, আসলে JSটা লাগবে না যদিও তৈরি করে রাখছি, একটা IMG ফোল্ডার ইমেজ রাখার জন্য। তাহলে দেখেন এই ফোল্ডারগুলো এখানে তৈরি করছি, এখানেও তৈরি হয়ে গেছে, মানে বুটস্ট্র্যাপ সরি ওটা ভিজুয়াল কোডটা ভালোই কাজ করে। আচ্ছা এবার আসি যে
ফন্টস এখান থেকে কপি করে নিয়ে যাবো, যদি লাগে, যখন লাগবে আমরা নিয়ে যাবো। এবার আসি সিএসএস ফোল্ডারের মধ্যে। সিএসএস ফোল্ডারের মধ্যে লেখা আছে bootstrap.css, আর এটা ম্যাপ ফাইল আমাদের দরকার নেই। একটা আছে bootstrap.min.css, আছে bootstrap theme.css, bootstrap theme.min.css। থিম আমরা নিজেরাই তৈরি করব, ওদের কাছে যাচ্ছি না, ওদের থিম নিচ্ছি না। তাহলে আমরা এই দুটো ফাইল কপি করে সিএসএস ফোল্ডারের মধ্যে ছেড়ে দিলাম। এখন কথা হলো, এখান থেকে কি কাট হয়ে গেছে? হ্যাঁ, কাট হয়ে গেছে, কারণ একই ফোল্ডারের মধ্যে দিয়ে এরা। ওকে, তাহলে দেখেন এখানে দুইটা সিএসএস ফাইল নিয়ে আসছি। একটা সিএসএস এর সাইজ হলো 142 কেবি, একটা সাইজ হলো 118 কেবি। এখন দুইটা কি সেম নাকি দুইটা আলাদা আলাদা ফাইল? কি মনে হয়, কি মনে হয় আপনাদের? আলাদা ফাইল? তাহলে আমি বলি যে দুটোই সেম ফাইল, একই কোড। তাহলে পার্থক্য কোথায়? পার্থক্য হলো একটু কেবির দিকে পার্থক্য একটা দেখতেছি, তাই না? মিন মানে হলো মিনিফাই, চাপানো, কম্প্রেস, অনেক কিছু মিনিং করে এটাকে, কম্প্রেস করা, চাপানো। যেমন এরকম ভাবে চাপাইছে, সিএসএস আর চাপানোর কি আছে? হ্যাঁ, চাপানোর আছে এইভাবে যে আমি একটা প্যারাগ্রাফ নিলাম, লিখলাম কালার রেড, অনেক কোডের পরে আবার গিয়ে মনে হলো প্যারাগ্রাফের ফন্ট সাইজ করা দরকার ছিল, আবার নিচে শুরু করলাম কি প্যারাগ্রাফ ফন্ট সাইজ দুইবার লিখলাম না, ওই যে কেবি আবার নষ্ট হলো। আর মিনিফাইয়ের মধ্যে একটার মধ্যে দুটো নিয়ে আসতো, চাপাই দিচ্ছে। অনলাইনে এরকম কিছু মিনিফাই করা যায়, অনলাইন মিনিফাই লিখে সার্চ দিলে দেখেন চাপাই দিবে, আপনাকে কম্প্রেস করে দিবে। তো এটা হলো কম্প্রেস ফাইল। তাহলে আমরা দুটো ফাইল যেহেতু একটা রেখে দিতে পারি, দুটো ইউজ করা আমার দরকার নেই, তাহলে আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি। রাখছি কোনটা? মিন। এখন থেকে মিন দেখলে ওই ফাইলটা ইউজ করবো, এটা মিনি ফাইল। ওটা দিছিল হলো ওটা সাজানো আছে, আপনি এটাও ইউজ করতে পারেন, ওটাও ইউজ করতে পারেন, তবে এটা সাজানো। সাজানো মানে হলো আমরা সাধারণত যেভাবে সিএসএস লিখি খুব সুন্দর করে সাজানো। আর এই ফাইলটা যখন চাপাইছে, চাপানোর পরে এই ফাইলটা হয়ে গেছে এরকম। এখন যারা সিএসএস বুঝি না তাদের জন্য হলো এটা বিপদ, যে কারণে ওইটা ইউজ করবে। কেবি না হয় একটু বেশিই গেল, সমস্যা নেই, তো আমরা বুঝবো, চিন্তা নেই। আমি আপনাদেরকে যে পদ্ধতিগুলো বলবো এই পদ্ধতি ইউজ করলে এটা কোনো ব্যাপারই না। সিএসএস তো লেখাই আছে, ওটা নিয়ে আমাদের আমরা দুটো জিনিস জানি সিএসএস এর। এক হলো ইনলাইন সিএসএস সবথেকে পাওয়ারফুল। আমি বললাম না এক্সটার্নাল, ওটাকে ওভাররাইড করে দিতে পারি আমি ইচ্ছা করলে, খুব বেশি ইউজ করিনি। এখন তো এক্সটার্নাল করাই আছে, ইনলাইনে গিয়ে যদি ওভাররাইড করতেই হয় ওখানে গিয়ে ওভাররাইড করবো, এই অপশন তো আমাদের হাতে আছে, টেনশন নাই। তাহলে সিএসএস চলে আসছে। এবার আমরা চলে যাই আমাদের কোডিং এ। আমরা index.html এ কাজ করতেছিলাম, পাশে লিখি ডক টাইপ html, যা যা থাকে যেরকম থাকে। এখানে আজকে এগুলোর দরকার নাই, এইটা থাকবে কারণ এটা বলেই দিছে ওরা লিখতে। আর আমরা এটা লিখতেছি বুটস্ট্র্যাপ, BOOTSTRAP, বুটস্ট্র্যাপ। এই পর্যন্ত চলে যাচ্ছি, ওদের ইনস্ট্রাকশন ফলো করি, সব ইনস্ট্রাকশন দেওয়াই আছে। তার মানে আমরা ডক টাইপ html রেডি করছি, আর সিএসএসটাকে অ্যাড করে নিতে বলছে। তাহলে আমরা সিএসএসটাকে অ্যাড করে নিচ্ছি। এখানে এক্সটার্নাল সিএসএস অ্যাড করার জন্য LINK লিংক লিখে একটা ট্যাব দিব, লিংক রিলেশন স্টাইল ফিট, এই স্টেপ সিএসএস ফোল্ডারের ভিতরে bootstrap.min CSS অ্যাড হয়ে গেছে। চলে আসছে নিচে, কি বলছে মোবাইল ফার্স্ট। বুটস্ট্র্যাপ 2 থেকে আসছে এই অপশনটা। 2টা যখন শুরু হয় তখন গুগল ফার্স্ট টাইম বলছিল যে আপনাদের ওয়েবসাইটটা সবাই, পৃথিবীর সবাই মোবাইলে যেন প্রথমে ভালো দেখায়। ওই যুক্তিতে ওরা যে ব্যানারটা তৈরি করছিল, ব্যানারের নামটা ছিল মোবাইল ফার্স্ট। গুগল কিন্তু 2050 পর্যন্ত টার্গেট করছে, 2050-এ সবাই মোবাইলে চলে আসবে, তখন আর এরকম বড় ডিভাইস থাকবে না, যে কারণে গুগল সবাইকে জোর করে মোবাইল ডিভাইসের কনভার্ট করাই নিচ্ছে, বুঝতে পারতেছি। তো ওদের সাথে তাল মিলাইতে গিয়ে বুটস্ট্র্যাপও সেই কথাই বলতেছে, নিজেকে চেঞ্জ করছে মোবাইল ফার্স্ট হিসাবে। তো মোবাইল ফার্স্টের এই কথাটাতে আমরা যদি নিচের দিকে নামি, দুইটা কোড পাচ্ছি। আমি
উপরের কোডটা যদি ইউজ করি, কপি করি, তাহলে কোথায় পেস্ট করতে হবে? হেড সেকশনের ভিতরে বসে। তার মানে হেড সেকশন যেটা আছে তার ভিতরে আমরা পেস্ট করলেই হবে, বা যেখানে হেড শেষ হচ্ছে তার উপরে দিলেও চলবে, হেডের ভিতরে থাকলেই চলবে। কিন্তু এই কোডটার মানেটা বুঝলাম না। মানেটা হলো টাচ জুমিং। তার মানে আমাদের ওয়েবসাইটটা জুম করে, টাচ করে জুম করতে পারবে। আর নিচের কোডটা দিছে টাচে জুম করা যাবে না। দুটা অপশন কেন দিল? এক মিনিটে দুই কথা। ওই যে যারা ফটোগ্রাফি করেন ওনাদের ওয়েবসাইটে সাধারণত জুম করে কেউ স্ক্রিনশট না নিতে পারে সেই ব্যবস্থা করে। মোবাইল অনেক সময় জুম করে স্ক্রিনশট নিয়ে নিজের নামে চালায় দেয়, সেটা যেন না করতে পারে। সেই জন্য তারা ইউজ করবে মোবাইলে টাচ করে জুম করতে পারবে না এইসব সাইট। আমরা তো জাস্ট আমাদের সব কিছুই চুরি, আর কে চুরি করবো বলো? তাহলে এটাকে কপি করে নিলাম, এখানে পেস্ট করে দিচ্ছি। সিঙ্গেল ট্যাগ মাথায় রাখতে হবে, এটা সিঙ্গেল ট্যাগ। ওই যে বললাম যে HTML5 বলছে, অ্যানাউন্স করছে যে ডিআরএ কোনো স্ল্যাশ দিতে হবে না। HTML5 অ্যানাউন্স করছে যে লিঙ্কের পরে রিলেশনের দরকার নাই। HTML5 বলছে স্ক্রিপ্টের পরে টেক্সট জাভাস্ক্রিপ্ট লেখার দরকার নাই, টেক্সট সিএসএস লেখার দরকার নেই। আমরা লিখি স্টাইল টেক্সট সিএসএস লিখি না, এগুলো বলছে HTML5। কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হচ্ছে, XML এ গিয়ে আবার এগুলো ভুল। এখানে কোনো ভুল বলতেছে না, কিন্তু XML এ গিয়ে ভুল, যে কারণে আমরা সঠিক উপায়ে লেখার চেষ্টা করতেছি। XML এ যাবো আমরা, এটা শেষ করি। তাহলে এটা কপি করে ফেলছি, এটা লাগবে না, যেকোনো একটা। ওকে, নিচে নামতেছি। টাইপোগ্রাফি নিয়ে আমাদের এখন মাথা ঘামানোর দরকার নেই, কারণ টাইপোগ্রাফি আমরা যে গুগল ফন্ট থেকে নিচ্ছি, গুগল ফন্ট দরকার নেই। আমরা এখানে আসি, কন্টেনার্স, ইম্পর্টেন্ট। কন্টেনার্স হলো পাত্র। আমি যেটা গ্লাস ইউজ করছিলাম, কন্টেনার আবার দুই ধরনের দিচ্ছে। একটাতে লিখছে ক্লাস কন্টেনার, একটা লিখছে কন্টেনার ফ্রি। যেটা ফ্রি ক্লাস কন্টেনার সেটা ফিক্সড উইথ কন্টেনার, তার মানে ফুল উইথ জুড়ে থাকবে না, কিছুটা বক্সের মতো, বড় বক্সের ভিতরে ছোট বক্স, এরকম ওয়েবসাইট আছে যেটা দুই পাশে ফাঁকা। যত বড় মনিটরে যাই ফাঁকা বাড়তে থাকে। দেখছি দেখি নাই, যেটা আমাদের নেট আছে আমরা একটু দেখতে চাই। ফিক্সড উইথ ওয়েবসাইট কোনগুলা? এটা একটা হতে পারে ফিক্সড উইথ। এই যে এই জায়গা দুইটা দেখতেছেন, এই দুইটা জায়গা যত বড় মনিটরে যাবে বড় হবে, বাট ওয়েবসাইট মাঝখানে থাকবে, এটা ফিক্সড উইথ। তার মানে ফিক্সড উইথের এই যে এই জায়গাটা সবসময় ফিক্স থাকবে, বড় হবে ছোট হবে ফিক্স থাকবে। হ্যাঁ, এটাতে দিতে পারি। দেখেন যখন ছোট মনিটরে আসছে তখন ওই জায়গাটা কিন্তু ফিল আপ করে ফেলছে। দেখেন ছোট মনিটরে ওই জায়গাটা দেখা যাবে না, বাট বড় মনিটরে গেলে ওই জায়গাটা বাড়তেই থাকবে, ওইটা ফিক্সড উইথ। তাহলে ফুল উইথ কোনটা? ফুল উইথ হলো যে বর্তমানে আমরা যে ওয়েবসাইটগুলো করি সেগুলো ফুল উইথ, তার মানে ফুল স্ক্রিন ইউজ করি আমরা। এটা দেখেন পুরা স্লাইডারটা ফুল উইথ জুড়ে, মেনুটা ফুল উইথ জুড়ে, এইটাকে ফুল উইথ সেকশন বলতেছি। তাহলে আমাদের ওয়েবসাইটটা আমরা কি চাচ্ছি? আমি অবশ্যই ফুল উইথ চাবো, এটাই দেখতে সুন্দর লাগে। তাহলে ফুল উইথে আমরা বডির মধ্যে পেস্ট করতে হবে। কারণ কি? কারণ হলো যে এই কন্টেনারটা থাকে বডির ভিতরে। এই যে আমি গ্লাস করছিলাম, তাহলে এখানে পেস্ট করে দিচ্ছি। তিনটা ডট মানে হলো যে এখানে আমাদের কোডিংগুলো লিখবো। এই যে আমাদের ডিপ টু দিচ্ছে, এটার ভিতরে কোডিং আসবে, আর এটা ফুল উইথ সেকশন। ওকে, এবার নিচে নামতেছি, লেখা আছে গ্রিড সিস্টেম। গ্রিড সিস্টেম বলতে বোঝাচ্ছে কয় ভাগে ভাগ করতে ওয়েবসাইটটাকে। 12 ভাগে আমি বলছিলাম, আমরা ওই যে ফটোশপে এডিট করছিলাম। নিচে নামি, এই যে 12 কলাম, এবং ওরা ডিভাইসটাকে দেখেন মিডিয়া কোর ইউজ করছে। এই যে মিডিয়া কোর, আমরা এখান থেকে বুঝবো না, এখানে আমরা একটু তাকাই এই জায়গাটায়। খেয়াল করেন এই জায়গাটায় এক্সট্রা স্মল ডিভাইস মানে কি? ফোন। ওই যে আমি বলছিলাম
কতটুকু নিচে, সেটা হলো যে এই 768 নিচে, যত নিচেই হোক ডিভাইস সমস্যা নাই। স্মল ডিভাইস ট্যাবলেট যেটা সমান অথবা বড়, কতটুকু বড়, মিডিয়াম ডিভাইস পর্যন্ত, যেটা ডেস্কটপ 992 সমান অথবা বড়, আবার লার্জ ডিভাইস হলো 1200 উপরে সমান অথবা বড়। এটুকু তো বুঝতে পারছি। এবার আসেন যে ক্লাস কিভাবে তৈরি করতে। ক্লাস তৈরি করতে ডট কল, কল মানে কলাম, মাইনাস এক্সএস এক্সট্রা স্মল, এসএম স্মল, এমডি মিডিয়াম, এলডি লার্জ। লার্জ ডিভাইস আজকে দেখাতে পারবো না, কারণ এত বড় ডিভাইস আমাদের কাছে নাই, আমরা মিডিয়াম পর্যন্ত দিতে পারবো। এইটুকু তো কোনো সমস্যা নাই তো। নিচে নামতেছি, দেখেন ওরা 12 ভাগে ভাগ করছে, এই যে 1 ভাগ 2 ভাগ, তার মানে ওরা লিখছে কল এমডি 1 মানে 1 ভাগ, এরকম করে 12টা নিলে 12 ভাগ। হিসাবটা অনেকটা এরকম, যোগফল 12 হইতে হবে। তার মানে হলো এখান দিয়ে 8 নেই, এটা হইতে হবে 4, 8 আর 4 12, 3 4 12, 4 3 4, 6 6 12, এবং নিচে কোড দিয়ে দিতে। আমরা একটা ট্রাই করি 6 6 দিয়ে, এই যে এতটুকু এটা কোড কপি করে নিলাম, এখানে পেস্ট করে দেখি আমরা। এখানে লিখছে কল MD6, আমি এখানে লিখেছি লরেন 200, আর এইখানেও তাই লিখি লরেন 200, কন্ট্রোল এস। আমাদের ওয়েবসাইট কি বলে দেখি, এবং এটা রেসপন্সিভ কিনা। রেসপন্সিভ, ইয়াস। যদি 3টা নেই তাহলে আমাদের ডিপ এখান থেকে আরও একটা কপি করতে হবে। তাহলে এই ডিপ থেকে কপি করে একটু ফাঁকা করে নিই যেন বোঝা যায়। এই ডিপ থেকে কপি করে কন্ট্রোল সি এখানে পেস্ট করে নিচ্ছি। তাহলে 3টা এখন লিখেছি যে এটা হবে 4, কল এমডি 4, এটা 4 এবং এটা 4, 3 4 12। কিছু কলটা না বুঝে, এখন এটা ওরা এত বেস্ট কেন, গুড বলিনি, বেস্ট কেন বেস্ট, ও ডিভাইস বুঝতে পারে, সেটাই আমরা এখন চেক করবো ডিভাইস কি বুঝতে পারে। এবার আমি লিখেছি যখন আমি কলাম, এখন আছে এমডি মিডিয়াম ডিভাইস, স্মল ডিভাইসে যখন যাব, তার মানে কোন ডিভাইসটা, এই যে আমি ছোট করার সময় এখন যে ডিভাইসে আসছি সেই ডিভাইসে নিচে নিচে চলে আসছে, কিন্তু আমি তো এটা চাচ্ছি না। আমি চাচ্ছি ও বুঝতে পারবে যে আমি এই ডিভাইসে আসছি এবং এই ডিভাইসে এরকম দেখাবে। কিরকম, আমি চাচ্ছি উপরেটা ওই পাশেটা দেখাবে 6, এই পাশেটা 6, তাহলে দুটো হলো না, কত হলো 12, নিচেরটা পুরোটাই 12 দেখাবে, কারণ ডিভাইস ছোট করছি ওই অনুযায়ী চেঞ্জ হবে, নিজে চেঞ্জ হবে। কিন্তু এখানে বড় ডিভাইসে দেখাবে 3টায়, কারণ বড় ডিভাইসে 3টাই ভালো লাগছে। তাহলে এবার দেখি আমাদের ডিভাইস চেঞ্জ হয় কিনা। আমি এখানে লিখেছি COL, একটা স্পেস দিছিলাম, কিন্তু কল মাইনাস SM স্মল ডিভাইসের কথা বলতেছে, মাইনাস বলছি 6, কখন 6 হবে, SM এ গিয়ে 6। তাহলে দেখি কপি করে এটার পাশে স্পেস পেস্ট করলাম, এইটা হবে 12, তার মানে এটা 12, বুঝতে পারছি। রিলোড চাপাচ্ছি, এখানেও ঠিক আছে, এটা মিডিয়াম ডিভাইস, এই যে এই 1 ভাগ, এই 1 ভাগ এবং এটা 12 ভাগ, ডিভাইসও চিনতে পারতেছে। আরেক ডিভাইস আমরা যেতে পারি না, স্মল এক্সট্রা স্মল, চাপি, এই যে এক্সট্রা স্মলে আবার সে কি করছে, এবার আমি চাই উল্টা কাজ করবে, প্রথমটা হবে 12,
পরের নিচে দিতে হবে 6 6। তাহলে দেখি আমরা এখানে নামতে পারি কিনা। তাহলে আমরা চলে যাচ্ছি নেক্সট আরেকটা কলামে, মানে নেক্সট আরেকটা ক্লাসে, কল এক্সএস এক্সট্রা স্মল, এটাতে যাচ্ছি 12, এটা চাচ্ছি 6 এবং এটা চাচ্ছি 6। আবার এটাও করতে পারেন, একটা 8 দিতে পারেন, তাহলে একটা 4 দিতে হবে। হিসাবটা এরকম, বড় ছোটও করতে পারেন, সমস্যা নেই, নিজে বুঝে নিবে। স্মল ডিভাইস এক্সট্রা স্মল, এখন উপরেরটা হচ্ছে 12, নিচে দুটা 6 6। কিছু তাহলে রেসপন্সিভ নিয়ে এখন আর কোনোই চিন্তা নাই, শুধু এতটুকু বুঝলেই হচ্ছে। আর আমি এটা মুখস্থ বলিনি, এই নিচেই লেখা আছে। আপনি যদি মোবাইল আর ডেস্কটপের জন্য ইউজ করতে চান, নিচে একটা উদাহরণ দিয়ে করে দিতে হয়, যে কোড দেওয়া আছে এর মধ্যে দেখেন লেখা আছে কল এক্সএস স্মল ডিভাইসের কথা বলছে, এক্সএস স্মল 12, এটা 8 ইউজ করছে। এইটুকু 8 দেখাচ্ছে মিডিয়াম ডিভাইসে, যখন আমি ছোট করবো তখন এটা কেটে যাবে। আবার 3টা ডিভাইসের জন্য লিখে দেখাচ্ছে মোবাইল, ট্যাবলেট, ডেস্কটপ, লেখা সিস্টেম বলে দিচ্ছে। আমি এই অনুযায়ী লিখছি, যেভাবে লিখছে দেখেন এখানে উদাহরণ দিয়ে দিচ্ছে। এই যে 2টা ডিভাইসে লেখা সিস্টেম, কল এক্সএস 12 আর একটা 8 দিচ্ছে। 3টা ডিভাইসের জন্য লিখছে 3 বার, এই যে 12 এসএম 6 8 স্পেস দিয়ে 3 বার লিখলি চলতেছে। এখানে লিখেই দিতে ওরা হ্যাঁ কতবার নিচ্ছেন এবং কত 12 যোগফল 12 হতে হবে। একটা রর মধ্যে যা নিচ্ছি কলাম সব 12 হতে হবে, এই হলো হিসাব। 12 হলেই হচ্ছে। এবার আসি জাস্টিফাই করলে দেখতে সুন্দর লাগছে, তাই না? কোনো কোডই আমাদের লাগবে না, তাহলে আমরা একটু ওকে জিজ্ঞেস করি জাস্টিফাই আছে কিনা। কন্ট্রোল এফ, এই পেজের মধ্যে ফাইন্ড দিচ্ছি, দেখতেছি JUSTIFY অ্যালাইনমেন্ট ক্লাসেস রেডি করা আছে। লেফট অ্যালাইন টেক্সট লিখতে হবে টেক্সট মাইনাস লেফট, সেন্টারের জন্য টেক্সট মাইনাস সেন্টার, টেক্সট মাইনাস রাইট, টেক্সট মাইনাস জাস্টিফাই, নো র্যাপ। তাহলে আমরা চলে আসি যে জাস্টিফাই বলতে টেক্সট মাইনাস দিয়ে লিখছে স্পেস TEXT মাইনাস JUSTIFY, এটা কপি করে ইনলাইন না, CSS এক্সটার্নাল লেখা আছে, আমরা ক্লাস লিখি। HTML-টাও দিয়ে দিছে, ক্লাসটাও দিয়ে দিছে। আপনি শুধু ক্লাস বসাবেন আর HTML-টা কোথায় কোনটা বসাবেন সেটা ঠিক করবেন। তাহলে তাহলে খেয়াল করে দেখেন এখানে টেবিলও করা আছে, টেবিলটাও রেডি করে রাখছে ওরা। টেবিলের এই যে হোভার ইফেক্টও দিচ্ছে ওরা, যদি আপনি চান কপি করে নিতে পারবেন। এখানে টেবিলের কোনটা কোন ক্লাসটা দিলে এটা কাজ করবে, হোভার ইফেক্ট সব কিছু রেডি করা আছে একদম সুন্দর করে। আমরা যদি ফর্মে যাই, ফর্মটাও রেডি করা আছে, HTML ফর্মটা রেসপন্সিভ। তারপর আমরা যদি বাটনে যাই, বাটনগুলোও ওরা রেডি করে রাখছে, জাস্ট বাটনটা কপি করবেন, পেস্ট করবেন, হয়ে যাবে। তারপরে ইমেজ, আমরা অনেক কষ্ট করে রেডিয়াস শিখছিলাম, শুধু এইটা কপি করলে, তার মানে এটা হলো 3 নাম্বার কোড একে গোল করার জন্য। তাহলে আমরা এটা যদি ক্লাসটা হয় ইমেজ মাইনাস সার্কেল, এটুকু দিলেই যে কোনো ইমেজ সার্কেল হয়ে যাবে। এবং আরো মজার আছে যে ওদের এখানে বর্ডারও করা আছে, ইমেজগুলো সাধারণত বর্ডার ইউজ করার জন্য। এই হাইট আর উইথের কথা বলতেছেন, ওটা তো আমাদেরকে ওইটুকু দিতেই হবে, ইমেজের হাইট উইথ সমান করে দিতে হবে, 200 পিক্সেল 200 পিক্সেল। স্কোয়ারের ভিতরে সার্কেল, হ্যাঁ তাহলে এইটাকে কাট মানে একটা ডিভ নেবেন, ওই ডিভের এটা ডিভের ভিতরে দিব, তারপরে ওইটার মধ্যে আবার আরেকটা ডিভ নিয়ে সার্কেল দিব, ডিভ দিয়ে করতে পারবেন। এরপর টেক্সট
হেল্পার টেক্সট কিছু দেওয়া আছে, যে এরকম কালারফুল কিছু টেক্সট থাকে না অনেক সময়, ওইটাও লেখা আছে যে ডিজি প্রাইমারি, তাহলে ব্যাকগ্রাউন্ডে চলে আসবে এরকম প্রাইমারি কালারগুলো অটোমেটিক চলে আসবে। আচ্ছা, নিচে নামতেছি না, আমি উপরে আছি। সিএসএস এ এখানে যে বাটনগুলো দেখলাম আমরা, এবার আছে কম্পোনেন্টস কথাটা লেখা আছে। কম্পোনেন্টস এর মধ্যে লেখা আছে কোনটা, গ্লিফ আইকনস, তাই না? কিন্তু এটার দিকে একটু জুম করে দেখাই কি লেখা আছে। কি লেখা আছে? নরমালি এটা কি না, কি অ্যাভেলেবল না নরমালি, তাই বলছে। তার মানে দেখা যাচ্ছে ওটা সাইটে গেলে বেশিরভাগই পেইড, বেশিরভাগ না অলমোস্ট, আর যেগুলো ফ্রি সেগুলো এখানে দেখতে পাচ্ছেন, এর বাইরে না। ফ্রিগুলো এখানে দেওয়া আছে, এর বাইরে আর কোনো ফ্রি নাই, এগুলো ফ্রি। তো আমরা আসলে ইউজ করবো ফন্টসম। ফন্টসমে প্রচুর পাবো আমরা, এবং ওইটাই সুন্দর, লোড টাইমও কম। পেইড করে দিলে তো আর কিছু করার নেই, তখন নিজেরা তৈরি করবো। হ্যাঁ, ওটা তো অফলাইন আছে, ডাউনলোড করে রেখে দিতে পারবে। তো এই অপশনটা তো বুঝলাম এখন। তাহলে গ্রিপ আইকন আমরা কোথা থেকে করবো? ফন্টসম ইউজ করবো এটার বদলে। আর যদি এটা ইউজ করতে হয়, অনেক সময় ক্লায়েন্ট এটাও ইউজ করে অল্প কিছু অপশন, সেটাও আমরা দেখে নিব, চিন্তা নেই, যেটা কীভাবে ইউজ করে। তাহলে এই পার্টে আমরা আসছি কম্পোনেন্টস পার্টে। কম্পোনেন্টস পার্টে কী আছে? আচ্ছা, ড্রপডাউন দিচ্ছে, আছে বাটন গ্রুপ, এই যে বাটন কিছু গ্রুপ দিচ্ছে, আছে বাটন টুলবার, এই যে পেজ আমরা পেজিনেশন যেটা বলি আর কি, পেজে যাওয়ার জন্য সাইজিং, বাটনে কিছু সাইজ দেওয়া আছে, এখানে ড্রপডাউন দেওয়া আছে, রেডি করা আছে, এদিকে ড্রপডাউন রেডি করা আছে। তারপরে এগুলো সব বাটনের আবার ড্রপডাউন দিয়ে দেখাইছে, এগুলো সব বাটন, ক্লিক করলে পেজ আছে। কিছু বাটন দেওয়া আছে, ডেঞ্জার বাটন, বাটনের কালারও দেওয়া আছে, এটা ড্রপডাউনও করা আছে। সাইজিং দেওয়া আছে, মানে বাটনের সাইজ বড় ছোট করবেন কিভাবে সেটা বলা আছে। শুধু যে উপরের দিকে নিচের দিকে দেখাবে ড্রপডাউন, সেটাও না, ড্রপ আপও হচ্ছে। অনেক সময় বাটনটা নিচের দিকে থাকে, নিচের দিকে আর জায়গা নাই, তখন উপরের দিকে দেখাবে, হ্যাঁ, তখন ইউজ করতে পারবেন। তারপরে দেওয়া আছে কিছু ইউজার নেম লেখার জন্য, যে আমাদের ওয়েবসাইটের নাম @ তারপরে ইউজার নেম এরকম থাকতে পারে। ইউজার নেম এই পাশে দেখাচ্ছে example.com, তার মানে যে আমাদের নাম লিখবো @example, মানে ওয়েবসাইটের নাম .com, এরকম হতে পারে। ডলার লেখার জন্য অপশন দিচ্ছে, যে 00, তার মানে এখানে লিখতে পারি আমরা $45, সেটা বোঝাচ্ছে, এরকম কিছু অপশন দিয়ে দিচ্ছে। আবার দিচ্ছে ইউআরএল, যেরকম আমরা এটা ইউজারের পরে স্ল্যাশ দিয়ে এখানে কেউ ইউআরএল টাইপ করবে, এরকম কিছু অপশন দিয়ে দিচ্ছে। এগুলো আমাদের ওয়েবসাইটের সময় দরকার হবে। যে এখানে দিচ্ছে রেডিও বাটন, দিতে হলো আমাদের যে এটাকে কি বলে, চেকবক্স, ড্রপডাউন অপশন দিচ্ছে। সার্চের সময় এটা দরকার হতে পারে, কোথায় সার্চ করবে, কোন আইটেমে সার্চ করবে সেটা দেখা যাচ্ছে। বোল্ড, ইটালিক, আন্ডারলাইনের জন্য অপশন দিচ্ছে। এটা হলো যে আমরা একটা টেক্সট বক্সে লিখি না, যখন এটা বোল্ড করতে চাই, ইটালিক করতে চাই, তবে এগুলো জাভাস্ক্রিপ্ট লাগবে, সরাসরি কাজ করবে না এরকম ভাবে। নেভিগেশন বার দিচ্ছে, নেভিগেশন নেভ বার যেটা দিচ্ছে আমাদের এখানে। আমরা যদি নেভ বারে যাই, দেখেন এই যে নেভিগেশন বার একটা ইউজ করছে, আমরা আমাদের ওয়েবসাইটে নেভিগেশন বার নেওয়ার জন্য এখানে আসছে। আসলে আপনারা ইউজ করতে করতে একটু দেখে নেবেন কোন জায়গায় কি আছে, আর একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরি করতে যা লাগে সব এখানে আছে অবশ্যই। তাহলে আমরা এখান থেকে কপি করতেছি নেভ বার, আমাদের নেভিগেশন বার লাগবে একটা উপরে, পেস্ট করতেছি ঠিক কন্টেনার ফ্লুইডের নিচে। আর এখানে একটা কথা লিখে দিচ্ছি, এরকম লিখবেন, মেনু স্টার্ট, START, তাহলে মাথায় থাকবে। আর এখানে লিখেন মেনু এন্ড,
করে দিলাম, কন্ট্রোল এফ, নেভিগেশন বার চলে আসছে। নেভিগেশন বার আমার কাছে ব্ল্যাকটা পছন্দ, মানে ভালো লাগে, ব্ল্যাক। এটা হলো হোয়াইট, তোমরা ব্ল্যাকটা দেখি কীভাবে দেওয়া যায়। আমরা এখানে নিচের দিকে নামতে থাকি, কোনো জায়গায় ব্ল্যাক কালারের পাচ্ছি কিনা। ব্ল্যাক কালারটা ভালো লাগে দেখতে, কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে দেখেন আবার কোড দেওয়া নাই, কোড আছে একটাতেই। তাহলে আমাদেরকে একটু বুঝতে হবে আসলে এখানে নেভ ক্লাস নেভবার ইনভার্স কথাটা লেখা আছে। কপি করলাম, চলে যায় এখানে, আমাদের এখানে কি লেখা আছে, নেভবার, এটা না, এই যে প্রথম লাইনটা মেনু স্টার্ট, নেভবার ডিফল্ট। ঠিক আছে, এবার আমরা চেঞ্জে আসি, ব্র্যান্ড লেখা আছে, এখানে কি হবে, ইমেজ এসআরসি দিয়ে আপনারা লোগো নিয়ে আসবেন। আপাতত আমি ব্র্যান্ডে ফ্রিল্যান্সিং 27 লিখে রাখছি। হ্যাঁ, পুরো মেনুতে এখানে কোথায় লেখা আছে ব্র্যান্ড, হ্যাঁ অবশ্যই এলআই ইউএল হবে। ব্র্যান্ড কোথায় লেখা আছে দেখি আমরা, ব্র্যান্ড এই লিখেছি ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং -27। এরপর আছে লিঙ্কটা ঠিক করবো, তার আগে একটু দেখে নিই আমাদের এখানে পছন্দ হচ্ছে না এই জিনিসটা। তাহলে আমরা একটা ডিলিট করি, ডিলিট করাটা ইজি হওয়ার কথা। তাহলে আমরা দেখি ফর্ম শুরু হয়েছে, ফর্ম শেষ হয়েছে, এটা তো অবশ্যই ফর্ম ইনপুট করতেছি যেহেতু, তাহলে ফর্ম শুরু শেষ চোখ বন্ধ করে ডিলিট করে দেয়, কন্ট্রোল এস, চলে গেছে। আমাদের এই পাশে লাগবে হোম অ্যাবাউট কন্ট্যাক্ট, আছে এই পাশে। তাহলে এই যে ইউএল শুরু হয়েছে আর ইউএল শেষ হয়েছে, এটা হলো ওই পাশে, কিন্তু ওরা কেন স্পেশাল, এইখানে লেখা আছে নেভবার -রাইট, কপি করে রাখতেছি হাতে, আর ওকে ধরে আগে ডিলিট করে নিই, কন্ট্রোল এস, চলে গেছে। এবার আসছি উপরে, আমাদের এখানে লেখা আছে নেভবার ইনভার্স, ওকে কোনো সমস্যা নাই। আর নেভবার হেডার দেওয়া আছে, নেভবার আমরা এখানে একটা স্পেস দিয়ে পেস্ট করে দিচ্ছি, নেভবার রাইট, চলে আসছে। তাহলে আমাদের বাকি লেখাটা লিখে ফেলতেছি, যে এখানে লেখা আছে লিঙ্ক, আমি লিখেছি হোম। এই যে এই ইউএল এলআই কপি করলে আমরা জানি না যে এটা দিয়ে আরেকটা তৈরি হবে, স্বাভাবিক। তাহলে আমরা পেস্ট করতেছি অ্যাবাউট, এখানে লেখা আছে ড্রপ ডাউন, আমি লিখতেছি পোর্টফোলিওর ভিতরে হবে অ্যাকশন লেখা আছে, আমি লিখেছি ওয়েব BSIGN PHIC ESIGN SEO আর লাগবে না, বাকিগুলা ইউজ করে দিচ্ছি, কন্ট্রোল এস। এই ইউএল এর ভিতরে এটা শুরু করছি এলআই ইউএল, তাহলে এখানে আমরা হোমের পরে হলো অ্যাবাউট, পোর্টফোলিও, কন্ট্যাক্ট, ব্লগ, ওকে। এবং এটা রেসপন্সিভ কিনা, কতটুকু রেসপন্সিভ, ড্রপ ডাউন কাজ করতেছে না। ড্রপ ডাউন কাজ না করার কারণ হলো আমরা এখনো পর্যন্ত জাভাস্ক্রিপ্ট ইউজ করিনি। আমরা যদি একটু মনোযোগী হই যে আমাদের ড্রপ ডাউনের দিকে, ড্রপ ডাউন বলতে জাভাস্ক্রিপ্ট প্লাগইনস লাগবে বলতেছিল না, যে কারণে কোনো ড্রপ ডাউনই আমাদের ওয়েবসাইটে আপাতত কাজ করতেছে না, আমরা জাভাস্ক্রিপ্ট এখনো পর্যন্ত দিইনি, দিলেই কাজ করবে এটা। তাহলে আর কি কি অপশন আছে আমরা একটু দেখে আসি। নেভবার দিচ্ছিলাম, এখানে এই যে এরকম দেখি না আমরা
হোম থেকে কোন অপশনে গেছেন, এটা সাধারণত ওয়েবসাইটের উপরে থাকে। তারপরে প্রেজেন্টেশন যেটা বলছিলাম, যে প্রেজেন্টেশন আছে, লেভেলস আছে, এই লেভেলসগুলো দরকার হয়, যেটা হেডলাইন 1 2 3 4 এরকম থাকে না, এটা হয় যে হেডলাইন 1 থেকে এরকম দেওয়া আছে লেভেল। ব্যাজেস, মেসেজ আসলে, ইনবক্স আসলে যেরকম দেখায় আর কি। তারপরে জাম বটন, এরকম ওয়েবসাইটে থাকে না, দেখি আমরা সব রেডি করা আছে। পেজ হেডার, পেজের হেডার করে দিচ্ছে, যে এখানে আমরা লিখলাম একটা লাইন, আর এটা হতে পারে আমাদের ওয়েবসাইটের মোটিভেশন টপ হতে পারে। থাম্বনেল, থাম্বনেলগুলো রেডি করা আছে, যেখানে ক্লিক করলে বড় হয়ে আছে, সেটা তো আমরা যে টেক্সট দিয়ে করতে পারবো, তবে এটা রেডি করা আছে, জাস্ট কপি পেস্ট করলেই কাজ করবে এটা। অ্যালার্ট, কিছু মেসেজ দেয় ওয়েবসাইটের মধ্যে, অ্যালার্ট অপশন। প্রোগ্রেস বার, প্রোগ্রেস বারও দেওয়া আছে এখানে, কপি পেস্ট করলেই প্রোগ্রেস বার চলে আসবে। অনেক ধরনের প্রোগ্রেস বার রেডি করে রাখছে। এটা অ্যানিমেটেড, অ্যানিমেটেড আসলেই নড়াচড়া করতেছে। তারপরে আমাদের আছে হলো মিডিয়া অবজেক্ট, আর এটা এই পাশে রেখে এটা এই পাশে লেখা থাকবে, এরকম থাকে না অনেক সময়, এই পাশে ছবি থাকবে, এই পাশে লেখা থাকবে, এরকম যে এক সাইডে ছবি, লেখা এক সাইডে, নিচে লিখে দিচ্ছে কি করতে হবে, কোড দিয়ে দিচ্ছে, একটু পাশে ধরানো থাকবে এরকম। এগুলো লাগে হলো যে আমাদের নেস্টেড বলে এটাকে, এটা হলো মেসেজিং এর জন্য লাগবে। কমেন্টস করে না অনেকেই, তখন এরকম লাগবে কমেন্টসের কমেন্টস, কেউ কারো কমেন্টস করতে চাইলে এরকম ভিতরের দিকে চলে আসে, নেস্টেড বলে এটাকে। লিস্ট গ্রুপ, লিস্টও রেডি করা আছে, অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট যেরকম আমরা লিখি ওরকম, এই যে দেখো লিস্টও রেডি করা আছে। দুই পাশে রাখছে লিস্টগুলোকে, এটাও লিস্ট, লিস্টের হেডিং আর কি। আচ্ছা, তাহলে চলে যাচ্ছি আরেকটা ধাপে, জাভাস্ক্রিপ্ট লেখা ছিল। এই ধাপে দেখা যাচ্ছে যে জাভাস্ক্রিপ্ট min.js লাগবে আমাদের কাজ করতে চাইলে, বলেই দিচ্ছে ওরা। এবং বুটস্ট্র্যাপ জেএসটাও হলেও চলবে, যে কোনো একটা, মিনিফাইড নেবেন অথবা নর্মাল, এটা দুইটা ইউজ করতে পারেন। এখানে দেখা যাচ্ছে মডেল কিছু দিচ্ছে, যে আমরা কেটে দিলে ক্লোজ হলে ক্লোজ দিলে ক্লোজ হয়ে যাবে, সেট দিলে সেভাবে। যদিও এটা কাজ করতেছে না, কাজ করবে এখান থেকে, এরকম দেখি আমরা স্ক্রিনে আসে কোনো একটা মেসেজ, আবার এখান থেকে কেটে দিলে চলে যাচ্ছে, ক্লিক করলে আসছে, এরকম দেখি আমরা। হয়তো এটা ছবিও হতে পারে, হয়তো একটা বাটন দিচ্ছে, আমরা ছবি দিলাম, ছবিতে ক্লিক করলো, ছবিটা আরেকটা ছবি অন হলো, বা ওই ছবিটা বড় করে অন হলো। যেহেতু এখানে HTML CSS আছে, বাকিগুলো আমরা বুঝে নিতে পারবো। লার্জ, এটা লার্জ স্ক্রিনে দেখাচ্ছে, আর এটা স্মল ছোট, এরকম ভাবেই দিয়ে রাখছে। এটা আমরা লগইন ফর্ম তৈরি করে দিতে পারি। এখানে ক্লিক করলাম, একটা লগইন ফর্ম আসলো, সাইন আপ করলাম, অনেক ওয়েবসাইটে এরকমও থাকে, হ্যাঁ এরকম হতে পারে। হ্যাঁ, ডেমো মডেল, ওই যে কলাম ইউজ করা যায় সেটা বোঝানোর জন্য এটা দেখাই দিচ্ছে, যে এর মধ্যে আপনি আবার কলামও ইউজ করতে পারবেন। আমরা যেটা দেখে আসলাম 3 ভাগে ভাগ, 4 ভাগে ভাগ, এরকম করতে পারি। সুন্দর অপশন দিচ্ছে ওরা। এখানে দিচ্ছে এই যে আমি বললাম লগইন সিস্টেমও রেডি করে রাখছে, মেসেজ সেন্ডের অপশনগুলো রেডি করে রাখছে। ড্রপ ডাউনগুলো রেডি করছে, ওটা তো আগেই আমরা ওখানে দিয়েছিলাম। কলাপস, ক্লিক করলে দেখেন এই যে এগুলো চেঞ্জ হচ্ছে, যেটা জাভাস্ক্রিপ্ট দিয়ে করছে, আমরা CSS ইউজ করছিলাম। হ্যাঁ, এটা অনেকটা ওইটার মতোই, আমরা যেটা ওখান থেকে দেখছি। স্মুথ নামতেছে না, স্মুথ নামে আমরা যদি দিই ট্যাব, ট্যাব হলে যে ক্লিক করলাম চেঞ্জ হচ্ছে। ভিতরে লেখাগুলো চেঞ্জ হচ্ছে ট্যাবে। টুল টিপ হলো যে এরকম আছে, ধরেন আমি যে রাইটে মাউস নিয়ে যাচ্ছি, দেখাচ্ছে এটা আসলে কি জিনিস, ফর্মের মধ্যেও আছে এটা। হ্যাঁ, এরকম টুল টিপ দেখায় যে আপনাকে কি লিখতে হবে। তারপর আছে পপ ওভার, এরকম, তার মানে হলো এখানে ক্লিক করলে দেখাবে, ক্লিক করলে চলে যাবে। এই যে এটা লেফট সাইড, এটা বটম, টপ, রাইট। অ্যালার্ট তখন কাজ করেনি, এখন কাজ করবে, কারণ এখন জাভাস্ক্রিপ্টে আছি। এই যে আমি ক্লিক করতেছি, অ্যালার্ট দেওয়ার পরে ওরা হয়তো টেক অ্যাকশন বা কেটে দিতে পারে। ওয়েবসাইট যখনই লোড দিবেন তখনই এটা আসবে, আবার মানুষ
কেটে দিতে পারে, মানে বিশেষ কোনো বিজ্ঞপ্তি দেওয়ার জন্য ইউজ করা হতে পারে ওয়েবসাইটে। বাটন, লোডিং বাটন, ক্লিক করলে লোডিং দেখাচ্ছে। কাজ করতে হয়। কলাপসে দেখি নিউজ হতে পারে, রিড মোর, কিছু অপশন দেওয়া হলো। তারপরে এটা খুব বেশি ইউজ হয়, আমরা দেখে থাকি এরকম। কোম্পানির হতে পারে সার্ভিস, আওয়ার সার্ভিস, 3টা 4টা সার্ভিস দেখাচ্ছে এরকম পাশাপাশি। ক্যারোসল, যেটার অপেক্ষায় ছিলাম। হ্যাঁ, অটো হচ্ছে, আবার নিজে ক্লিক করলেও কাজ করবে, এবং ক্যারোসলের কোডটাও নিচে দেওয়া আছে, পরে টেস্ট করবো আমরা। তাহলে এখন একটা আইডিয়া হইলো আমাদের কি আছে কি নাই, সব কিছুই আছে মোটামুটি, শুধু একটু সাজাতে হবে আমাদের ওয়েবসাইটে, বুঝলি? ও অল্টারনেটিভ টেক্সট, এটা ইমেজের মধ্যে অল্টারনেটিভ টেক্সটটা ইউজ হয় হলো শুধুমাত্র এসইওর জন্য আমরা ইউজ করে থাকি। গুগলের কথা চিন্তা করি এই টেক্সটটা ইউজ হয়। আর একটা কারণে এটা ইউজ হয়, অনেক কারণে ওয়েবসাইটে ইমেজটা লোড নিল না, এরকম হয় না অনেক সময়, ঘটনা ঘটে না? তখন অল্টারনেটিভ টেক্সটে যা লেখা আছে ওই লেখাটা ওই ইমেজের পরবর্তীতে দেখায়। ইমেজ যদি না দেখায় তাহলে অল্টারনেটিভ টেক্সট দেখাবে, ওখানে দেখাবে, এই জায়গাটায় ছবি দেখাবে না, নাম দেখাবে। তবে মূলত আমাদের কাজটা হলো এসইওতে, এই অল্টারনেটিভ টেক্সট। আমরা এসইও পার্টে গেলেই এটা নিয়ে আবার আলোচনা করব, তখন জানতে পারবো। আপাতত কেটে রাখতেছি, মানে এটার কাজ করতেছি। তাহলে আমরা একটু জেনে নিই যে এখানে কাজ করবেন কিভাবে। এই রেফারেন্স বুক তো মুখস্থ করাটা টাফ ব্যাপার নাকি? মুখস্থ করার কিছু নাই, আমার যেটা লাগবে আমরা শুধু একটু মাথায় রাখবো যে কোন পার্টে কি আছে, দেখে দেখে আমরা ইউজ করতে পারি, এতটুকুই, বাইরে কিছু না। তবে দেখবেন ডেভেলপাররা বা আপনারা যদি বুটস্ট্র্যাপের টিউটোরিয়াল দেখেন ইউটিউবে, ওরা দেখবেন যে এই সাইট ফলো করার না, ওরা মুখস্থ টাইপ করে দেয়, তখন আমাদের মাথার উপর দিয়ে যায়। যারা নতুন তারা তো বুঝতেছি না যে আসলে কোডগুলো পাচ্ছে কোথা থেকে। তো আমি একটা কাজ বুদ্ধি শিখাই দিই আজকে, এটা হলো যে আমাদের এখানে এক্সটেনশন ছিল, তাই না? আমি যদি এখানে ক্লিক করি তাহলে এখানে লিখি বুটস্ট্র্যাপ, BOOTSTRAP, বুটস্ট্র্যাপ লিখে সার্চ দিলাম। দেখেন এখানে বুটস্ট্র্যাপের মধ্যে লেখা আছে বুটস্ট্র্যাপ ফ্রি VS কোড, ফ্রিটা আমরা নিব অবশ্যই। ইনস্টলে ক্লিক করলাম, ফ্রিটা ইনস্টল হয়ে গেছে অলরেডি। আর কি লিখতে হবে আমাকে? ট্রিগারগুলো দিয়ে দিচ্ছে, বুঝছেন? BS3 লিখলে অপশনগুলো চলে আসবে, জাস্ট আমি এন্টার দিব, দেখবো যে সব চলে আসবে। এত মজা, শুধু আমাদের এই নামগুলো জানতে হবে যে কোনটার জন্য আমি কি ইউজ করতেছি। ওকে, এবার কোডটাও নিয়ে আসি, আমরা কোডটাও ইনস্টল করে রাখি যদি ভবিষ্যতে দরকার হয়। এই জন্য আমরা এটা লিখে নিলাম, এই যে লেখার সিস্টেমটা বলে দিচ্ছে, টাইপ করলে অটোমেটিক চলে আসছে, নিচে দেখাচ্ছে। আর CDN, এইটা একটু জানতে হবে, CDN জিনিসটা কি। আমরা যদি একটু দেখি যে এখানে আসি, এই বুটস্ট্র্যাপে গেলে ডাউনলোড বুটস্ট্র্যাপ যদি আমরা আসি, এখানে লক্ষ্য করেন লেখা ছিল CDN, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। জিনিসটা এইভাবে না বুঝে এইভাবে বুঝি। বুটস্ট্র্যাপের যে JS, CSS, এগুলা ম্যাক্স CDN এর কাছে সংরক্ষিত আছে, অনেক সময় গুগলের কাছেও সংরক্ষিত থাকে। আমরা ওদের যদি সার্ভার ইউজ করি, ওই সার্ভার থেকে যখন লোড নিবে তখন খুব ফাস্ট লোড নিবে, আর এই সার্ভার থেকে কখনোই ডিলিট হবে না। এই CDN ওরাই আপনাদেরকে ইউজ করার জন্য উৎসাহিত করতেছে, আপনারা ইউজ করেন সারা জীবনের জন্য। তাহলে ওদের লাভ কি? ভিজিটার, ওই ভিজিটটা নিচ্ছে ওরা বিনিময়, আর কিছু না, ওদের আর কোনো চাহিদা না, শুধু ভিজিটটা নিচ্ছে। এই লিঙ্কে যতবার হিট করতেছে একটা ভিজিট আসতেছে। কোনটা? না, এটা একদম ফ্রি। আমার তো ওই যে নাজমুল হাসান যেটা চলতেছে 12 বছর ধরে CDN ইউজ করতেছে, কোনো সমস্যা হয়নি। ম্যাক্স CDN
যেটা পিজি রে বুটিস্ট্র্যাপ তো টোটালি কি হয় ওপেন সোর্স, তো এটা কি এখন ওরা ম্যাক্স সিডিএন থেকে দিচ্ছে, বুঝতে পারছি। তো এই সিডিএন গুলা আমরা তো জানি না কোনটার জন্য কি সিডিএন লাগবে। ওই যে আমার মনেও থাকে না যে বুটিস্ট্র্যাপ মিন সিএসএস একবার ইনস্টল করলাম, আবার মিন যে বুটিস্ট্র্যাপ মিন জেএস। আমি যেটা করি এইখান থেকে এই সিডিএনটা ইনস্টল করে রাখছি, তাহলে এটা ইনস্টল করে দিই। দেখেন সিডিএনে এটা লিখতে হবে আশাবোধক চিহ্ন, তাহলেই চলে আসবে, তাই বলতেছি। এতটুকু মনে রাখছি। এবার চলে যাচ্ছে আমাদের কাজে, এটি কিভাবে করা সম্ভব। আমি পুরোটাই ডিলিট করে দিচ্ছি আবার নতুন করে করার জন্য। ভালো করে দেখেন আমি কি লিখতেছি, কোনো কিছু মুখস্থ না, আমি ওখান থেকে রেফারেন্স ইউজ করবো। আমরা মুখস্থতে যাব না, আগে আশাবোধক চিহ্ন দিয়ে ট্যাব দিচ্ছি, চলে আসছে। এটা আসছে হলো যে ডক টাইপ এইচটিএমএল, যেটা এতদিন আসতেছিল, আমাদের লাগবে সিডিএন সহ বুটিস্ট্র্যাপ ইউজ করবো আমরা, কেটে দিচ্ছি। আশাবোধক চিহ্ন দিয়ে দেখেন এই যে লেখা আছে BTCDN, ওই যে ওটা ইনস্টল করাতে আসছে। আমরা যদি এন্টার দিই এটার উপর রেখে, ম্যাক্স সিডিএন এর সবকিছু ম্যাক্স সিডিএন থেকে না, ওরা সিডিএন জেএস থেকে নিছে, ক্লাউড লেয়ার থেকে, যেখান থেকেই নিক, শুধু কাজ করলেই তো হচ্ছে। তাহলে কন্ট্রোল এস, দেখেন এই হলো আমাদের বডির শুরুটা, উপরে সবকিছু রেডি করা আছে। এবার আমরা ইউজ করে দেখি। আমাদের প্রথমে ছিল নেটবার, তার আগে কি ছিল, কন্টেনার নিতে হবে বলছিলাম। তাহলে আমরা কন্টেনার নিচ্ছি div div ডট কন্টেনার, এখানে তো আসতেছে না, তাহলে কি লিখবেন bst বুটিস্ট্র্যাপ 3, তারপরে কমা মানে মাইনাস, এখানে মাইনাস তো দেখতেই পাচ্ছি আমরা, একটা মাইনাস আছে, মাইনাস লিখতেছি con, এন্টার দিচ্ছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ফ্লুইডটা দেয়নি, আমরা একটু ফ্লুইডটা কষ্ট করে লিখে নিই, FLUID ফ্লুইডটা আছে, তাহলে কন্টেনার ফ্লুইড ইউজ করবো আমরা। আর এটার ভিতরে লেখা শুরু করবো এইখান থেকে, নিচেরটা ওটা তো আমাদের জাভাস্ক্রিপ্ট কোড, ওটা নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নেই, এখান থেকে আমরা খাতা করব। এবার আমাদের নেটবার, তাহলে আবার লিখি BST মাইনাস NAV, আমরা জানি যে এটার নাম নেটবার, নেটবার চলে আসছে। আমরা বেসিক যদি দিই তাহলে আসবে যে ওই সাদাটা, তাই না, আর ইনভার্স দিলে কালোটা আসবে। তাহলে আমরা সাদাটা বেসিকে ক্লিক করলাম, এখন চলে আসছে। কিন্তু নেটবারে তো আমরা দেখছিলাম আরো অনেক অপশন ছিল, তাই না, ওই যে ড্রপ ডাউন সহ। তাহলে আমরা আরেকটু চেঞ্জ করি, BST শুধু নেটবার দিচ্ছি, মাইনাস শুধু নেটবার কি ছিল এখানে, নেটবার ব্র্যান্ড, এই যে শুধু নেটবার আছে, শুধু নেটবার আছে না সব। এবার ওই যে আমরা যেটা কপি করে নিয়ে আসলাম ওখান থেকে, ওই কপিটাই আছে। আমাদের ব্র্যান্ড ছিল এখানে, এখানে লেখা আছে টাইটেল, আমি লিখেছি FLANCING ফ্রিল্যান্সিং -27। আমরা এখানে লিখেছি লিংকের জায়গায় হোম, ABOUT অ্যাবাউট। এই যে ফর্ম আছে, ফর্মটা আমাদের লাগবে না, ফর্মটা ডিলিট করে দিচ্ছি। এরপরে লিংক লেখা আছে ড্রপ ডাউনে, আমরা লিখছি PORT ফোলিও। আচ্ছা, এটা রাইট সাইডে, সরি রাইট সাইডে হলে এই ড্রপ ডাউনটাকে কপি করি, ড্রপ ডাউনটা লিখেছি PORT ফোলিও ওয়েব GSIGN PHIC গ্রাফিক GSIGN SEO, আর নিচেটা আপাতত বাদ রাখি, কন্ট্রোল এস।
আর এই যে রাইটটা আমরা শিখছিলাম, যে রাইটটা কপি করে নেভ বার নেভ নেভ পেস্ট করে দিলাম, আর এটাকে ডিলিট করে দিচ্ছি, কন্ট্রোল এস, চলে আসছে না? এইখান থেকে আমাদের আরেকটা অ্যাবাউটের পর আরো কিছু দরকার ছিল, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, অ্যাবাউট ACR BIC সার্ভিস কন্ট্যাক্ট DLOG ব্লগ, এবং আমরা দেখতে চাই ড্রপ ডাউন কাজ করতেছে কিনা। এবার ওই যে জাভাস্ক্রিপ্ট লিঙ্ক করা CDN চলে আসছে, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, তো কাজ করতেছে। তাহলে এবার দেখি ক্যারোসল কি করে। ক্যারোসল লাগবে না আমাদের এখানে, তাহলে এটার নিচেই আমরা লিখতেছি, একটু ফাঁকা করে লিখতে পারেন, BSC মাইনাস C দিয়ে ক্যারোসল আসার কথা, CA আসছে ক্যারোসল, এন্টার দিলাম, কন্ট্রোল এস। এখানে একটা আইডি দিতে বলতেছে, আমরা তো আমাদের মতো করে আইডি দিব, তাহলে SLIDER স্লাইডার আমাদের মতো করে দিলাম, কন্ট্রোল এস, স্লাইডার চলে আসছে এবং কাজও করতেছে। ওই যে স্লাইডারে আইডি দিচ্ছি, কেন দিচ্ছি এবার বুঝলাম। আমাদের ইমেজটা অর্ধেক আছে না, পুরোটা হওয়ার দরকার ছিল না, তাহলে ইমেজকে সিলেক্ট করে আমাদের উইথ 100% ইউজ করতে হবে। তাহলে আমরা ইমেজকে সিলেক্ট করতে চাইলে কিভাবে সিলেক্ট করব? আমাদের দেখতে হবে কার ভিতরে ইমেজটা আছে, তাকে ধরতে হবে, ধরে, অথবা আমরা একটা কাজ করি, আইডি তো স্লাইডার জানি আমরা, তাহলে আমরা একটা কাজ করি, এই হেড সেকশনের মধ্যে গিয়ে একটা স্টাইল তৈরি করি, STYLE স্টাইল তৈরি করতে। আমরা জানি যে এটা হলো আইডি SLIDER, তার মধ্যে IMG ইমেজকে ধরতে হবে, এতটুকু তো আমরা জানি। স্লাইডারের ভিতরেই ইমেজ থাকবে, বলতেছি WIDTH উইথ 100%, এখন পুরোটা। আর স্লাইডারে শুধু এখন কি চেঞ্জ করতে হবে, ওই যে ছবি ইমেজের জায়গায় ইমেজটা রিপ্লেস করে দিলেই হবে। আমাদের এখানে দেখতে হবে ইমেজটা কোথায়, ইমেজ লেখা আছে, IMG লেখা আছে, এই যে ইমেজ, SRCর মধ্যে আমরা ইমেজটা চেঞ্জ করে দিলেই কাজ শেষ। কঠিন কিছু না এখানে। বুঝতে পারছি তাহলে এটা? তাহলে এই পর্যন্ত তো আমাদের কোনো সমস্যাই হয়নি। এবার আসি যে নিচে আমাদের দরকার ছিল হলো যে 3 ভাগে ভাগ করা হয়, যে আমরা যেটা কি নিয়ে আসবো, 3টা গ্রিড সিস্টেম। তাহলে আমরা কি জানতে চাই যে গ্রিড সিস্টেমের জন্য ভালো হয় আমরা কন্টেনার নিয়ে নিই, শুধু কন্টেনার। কেন শুধু কন্টেনার নিলে কি সুবিধা? সুবিধা হলো আমরা জানি যে কন্টেনার নিলে এখানে আসবে, অর্ধেক আসবে, মানে একটু চেপে আসবে। আর যদি ফ্লুইড নিই, ফুল স্ক্রিন জুড়ে আসবে, আমাদের লেখাটা মাঝখানে থাকলে চলবে, কিছু জায়গায় আমরা ছেড়ে দিচ্ছি। তাহলে আমরা দেখেন নিচ্ছি GIB ডট, আচ্ছা কন্টেনার, তাহলে BSC মাইনাস কন্টেইনার, এটার মধ্যে নিচ্ছি কলাম নিতে হবে আমাদের, আগে নিতে হবে র, তাহলে BSC মাইনাস ROW, এই যে র আসছে না, আর নিচেটা লেখা আছে র আর কলাম। তাহলে দেখি ওইটা এন্টার দিয়ে আমাদেরকে দেখাচ্ছে যে XS SM MD এবং লার্জে কত বসাবো। আমরা সবগুলোতেই চাচ্ছি 4 করে, 3টা কলাম নিব। তাহলে এটার ভিতরে লিখে নিচ্ছি RM 200, এই যে এটা কপি পেস্ট করে দিচ্ছি 3 বার। এই জায়গাটা ফাঁকা থেকে গেছে কন্টেনারের জন্য, কন্টেনার ফ্লুইড দিলে ফুল স্ক্রিন চলে যাবে। আর জাস্টিফাই আমরা চিনি, জানি যে জাস্টিফাই, তাহলে এখানে একটা ক্লিক, অল্টা চাপ দিয়ে ধরে এখানে একটা ক্লিক, অল্টা চাপ দিয়ে ধরে এখানে একটা ক্লিক, 3 জায়গায় একসাথে লেখা যায় EXC টেক্সট মাইনাস JUSEIFY। যদি উপরে গ্যাপ দিতে চাই সেকশন করে করতাম,
একটা সেকশন দিতাম, উপরে আরেকটা, তারপর ওইটাতে ক্লাস দিতাম, প্যাডিং টপ, টপ থেকে প্যাডিং দিতাম, তাহলে হয়ে যেত। তাহলে একটা সাইট, পূর্ণাঙ্গ সাইট তৈরি করতে বেশি সময় লাগতেছে। এটার কালার চেঞ্জ করবো, এতক্ষণে আসি কাস্টমে, যেটা ওরা দেয়নি। রাইট মাউস ক্লিক করে ইন্সপেক্টে গেলে আপনি আগে দেখেন এটা কালার কি দেওয়া আছে। এটা কালার দেওয়া আছে, একটা কালার দেওয়া আছে এই কালার বর্ডারে। আমরা যদি নেভে যাই, নেভের একটা কালার দেওয়া আছে, দেখেন ব্যাকগ্রাউন্ড কালার। আমি আপাতত রেড লিখে দেখি কাজ করে। তাহলে আমরা জেনে গেছি নেভ বার ডিফল্ট। এখানে গিয়ে যদি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করি তাহলে চেঞ্জ হবে। তাহলে ইনস্পেক্ট এলিমেন্টটা এখানে খুব বড় একটা রোল। আর আপনি যদি সিএসএস এ গিয়ে চেঞ্জ করতে চান তাহলে ও বলতেছে নেভবার ডট লেস 400 নম্বর লাইন, যেটা আমরা পাবো না কারণ এটা আছে cbn js ডট ক্লাউড প্লেয়ারে আছে, ওটা তো ওদের সার্ভারে আছে, আমার হাতে নাই, বুঝছেন? তাহলে সেক্ষেত্রে আমি ডিফল্টটা যেটা করতে পারি সেটা হলো যে এখানে নেভবার ডিফল্ট, এখানে আমি একটা style স্টাইল সমান দিয়ে শুরু করে দিতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার ESC ব্যাকগ্রাউন্ড মাইনাস কালার আমি দিচ্ছি #006699। চলে হচ্ছে না? তবে একটা লাইট কালার দিলে দেখতে সুন্দর লাগবে। সেখান থেকে ম্যাচ করাই ওই পিছনের যে কালারটা আসছে ওটার জন্য এটা হবে যে ইনভার্স করে নিতে পারলে ডিফল্টটাকে, তখন কালারটা চেঞ্জ হবে, ব্ল্যাক কালারটা সাদা, এগুলো সাদা হবে। ইনভার্স এই যে গ্যাপটা কিভাবে পূরণ করবেন, তাহলে আবারও বলছি ইনস্পেক্টে গিয়ে দেখবো যে আসলে সমস্যা কোথায়। আগে এটাকে সিলেক্ট করলাম, উপরে নেভবারটাকে আমরা সিলেক্ট করি একটু। নেভবারে সিলেক্ট করার পরে কম্পিউটেডের অপশনে গেলাম, দেখা যাচ্ছে এখানে মার্জিন 20px ধরে রাখছে। আমরা যদি 0 করি তাহলে লেগে যাচ্ছে। তাহলে আমাদের আসলে লিখতে হবে মার্জিন মাইনাস বটম 0px। ও লিখেই দিচ্ছে এখানে, দেখেন আমি এখান থেকে কপি করে নিতে পারি। কপি এখানে গিয়ে কন্ট্রোল এস, ইনস্পেক্ট এলিমেন্টটা একটু বুঝতে হবে। এখানে ইনস্পেক্ট এলিমেন্টে আমরা যদি যাই দেখবো এখানে একটা মাউস পয়েন্টার আছে, এটা খুব ইম্পর্টেন্ট। মাউস পয়েন্টারটা ক্লিক করে আপনি যে অংশে যাবেন সেই অংশটাই সিলেক্ট হচ্ছে HTML এ। ধরেন আমি এইখানে হোমকে ধরতে যাচ্ছি, ক্লিক করলাম, এই যে দেখেন হোমে চলে আসছে। তার মানে আমাদের এই অপশনটা খুব ইম্পর্টেন্ট যে এখানে মাউস পয়েন্টারে ক্লিক করে আমি যেখানেই যাব সেখানেই বক্স তৈরি করতেছে, এবং যার উপরে ক্লিক করবো সেটাকেই ধরবে। এখন ধরছে, দেখেন ক্যারোসেলটাকে ধরছে, এবং ক্যারোসেলের উইথ 100% আমরা ইউজ করছি HTML এর 15 নম্বর লাইনে, সেটাও বলতেছে আমাদের। বুঝতে পারতেছি ব্যাপারটা? হ্যাঁ, বানানো যাবে। তাহলে আপনি এইটা অবশ্যই, তাহলে আমরা এখানে দেখে আসছি যে সিলেক্ট করলাম, আমরা কন্টেনারে যাচ্ছি, কন্টেনার যেটা দেখছিলাম ক্লাস কন্টেনার, কম্পিউটারে যাচ্ছি, এখানে মার্জিন ইউজ করে দেখি 1b, আপ অ্যারো চাপ দিচ্ছি, আপ অ্যারো চাপ ধরলে দেখেন। তাহলে আমাদের এখানে লিখে দেখাচ্ছে কি ইউজ করতে হবে কোন দিকে। ডিভ ক্লাস কন্টেনারের মধ্যে স্টাইল সমান মার্জিন টপ। আমি যদি এটা কপি করি তাহলে তো হয়ে যাচ্ছে যে স্টাইল থেকে এই পর্যন্ত কপি, কন্ট্রোল সি। তাহলে কন্টেনারকে সিলেক্ট করতে হবে, গিয়ে এই যে কন্টেনার
স্পেস এটা কন্ট্রোল এস style.css এর একটা ইরর দিচ্ছে আমাদের এখানে লিংক করা আছে style.css কিন্তু আমি ওইটা ইউজ করতেছি না নরমাল ইউজ এই যে মানে এটা বাইরের সাথে ও লিংক করে দিয়েছিল আমি তো css নিজে তৈরি করে আমি এখানে কাজ করতেছিলাম একটা বাইরের css সাথে লিংক করে দিয়েছি এটাকে না রাখলে তো চলে গেছে হ্যাঁ ওখানে লিখলে এটা ফাঁকা আছে তো এই জন্য বলতেছিল যেটা একটু তাহলে তৈরি করা যাচ্ছে ওয়েবসাইট এবং পুরোপুরি রেসপন্সিভ যে কোনো ডিভাইসে এবং এটা এখন কাজ করতেছে মেনুটা এবং এটারও ড্রপ ডাউন কাজ করতেছে তাহলে আপনাকে একটু করতে হবে নেভিগেশন বারটা আমি করিনি পুরোটা ফিক্স করার অপশন সব কিছু বলে দিচ্ছে আমি করিনি তাহলে এই যে নেট বারে যান নেট বারের মধ্যে ওভারফ্লোয়িং কন্টেন্ট তারপরে মেক নেটবার্স এরপরে ব্র্যান্ড ইমেজ কীভাবে অ্যাড করে ইমেজ কীভাবে অ্যাড করা সিস্টেম ফর্ম কীভাবে অ্যাড করে নেটবারের মধ্যে মোবাইল ডিভাইসে কীভাবে অ্যাড করে তারপরে ব্র্যান্ডের সাথে সাইন ইন বাটন কীভাবে অ্যাড করে টেক্সট কীভাবে আপনার পাশাপাশি লিখবেন নেটবারে কীভাবে লিঙ্ক ইউজ করে এই যে লিঙ্ক ইউজ করছে ক্লিক করলে যাবে কোথাও তারপরে ফিক্স টু টপ ক্লাসগুলো কোনগুলা তারপরে টপে এটা ফিক্স হয়ে থাকবে ফিক্স টু বটমে ফিক্স করার জন্য স্ট্যাটিক টপ ইনভার্টেড নেটবার পাশাপাশি আনার জন্য কি করা যেতে পারে পাশাপাশি আনার জন্য কলাম ইউজ করতে হবে আগে আমাকে এরকম একটা কলাম তৈরি করতে হবে একটা হবে হলো 2 আর একটা হবে হলো 10 এই পাশে ওয়েবসাইটটা পুরোটা হবে 10 আর 2টা হবে কোণার দিকে ওখানে আমি আবার এই যে ব্রিফ করে একটা নেভিগেশন মেনু তৈরি করব আর ওইটা কোয়ালিটি দিব যখন এটা কলাম এক্সেস হবে হলো কত 2 আর 12 এরকম দিতে হবে তাহলে ওখানে কোণার দিকে যাবে করা যাবে বুঝলি কোয়ারি বলতে হলো যে এটা হলো কোয়ারি আমাদের এগুলোর মধ্যে ইনস্পেক্টে যাই এই যে মিডিয়া করি কোন ভার্সনে আমার এইগুলো দেখেন ফ্লোট লেফটে কাটা আছে এমন অপশনটা রেডি করা আছে শুধু এখন দেখা যাবে যে এটা ফ্লোট লেফট ওকে আমরা এখানে কোন কলামে গেলে আপনার এটা ভেঙে ছোট হবে এইখানে গিয়ে চেষ্টা করতে হবে এটা বুটস্ট্র্যাপ সিএসএস 1770 লাইনে আছে একটু কাস্টমাইজ করতে হবে হ্যাঁ এটা অনলাইনে আছে তাহলে এটা অফলাইনে করে ফেলা যাবে কীভাবে করবো আমরা অফলাইনে তাহলে আমাদের বুটস্ট্র্যাপ.css-টা অফলাইন করবো কন্ট্রোল ই চাপ দিচ্ছি bootstrap.css bootstrap min css min ছিল না .css ছিল min ছিল না এই যে ফাইলটা কন্ট্রোল এ কন্ট্রোল সি কপি করলাম css ফাইলের ভিতরে
অফলাইন CSS এটা বোঝানোর জন্য চলে আসছে না এখন তো অফলাইনে এবং আমার হাতে এবং মিডিয়া কোয়ারিগুলো দেখা যাচ্ছে। তাহলে এবার এইটা লিঙ্ক করে দিই, তাহলে অফলাইন হয়ে গেল। CSS ফোল্ডারের ভিতরে অফলাইন সেভ কাজ করতেছে এখনো। তাহলে দেখি এবার মিস্টেক অফলাইন CSS দেখাচ্ছে, এবার কাজ করবে। অফলাইন CSS মিডিয়া কোয়ারিতে এসে আমাদের উইডগুলো ভাগ করছিলাম, যে এখানে এসে আমরা ম্যানুয়ালি ভাগ করে দিব, যে ওটা এক করা যাবে শুধু ওই সময়ে ছোট হয়ে যাবে যখন। তবে আমাদেরকে ধরতে হবে এটা 1200 ডিভাইস, আমাদের আরো ছোট ডিভাইসে দিতে হবে। ডিভাইস ছোট করলে দেখবেন এখানেও চেঞ্জ হচ্ছে। আমরা যদি ডিভাইস চেঞ্জ করি দেখেন এখানে চেঞ্জ হবে, চেঞ্জ হচ্ছে। এই যে 580 জিবি চলে আসছে, তখন দেখি কত নম্বর লাইনে আছে, লাইন নাম্বার, সিটি লাইন নাম্বার, অথবা এটা লিখে সার্চ দিলেও পারি আমরা। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ ফাইন করলাম, কন্ট্রোল ভিতে এস দেখাচ্ছে নিউ উইথ কত, হাতে মনে হয় মিডিয়া করে লেখা আছে @MDIS সরি আমি মার্কে চলে গেছি। সার্চ দিয়ে একটু ডিলিট করতে পারতেছি না। ইউনিফাই সারা ফাইলটা নিলে কাজ করবে। ইউনিফাই সারা ফাইলটা সরাসরি খুঁজে বের করতে হবে। ইউনিফাই করাতে অনেকগুলো চলে গেছে, যে তাহলে যদি কাস্টম এডিট করতে চান তাহলে আপনি ওই ইউনিফাই সারা ফাইলটাতে কাজ করবেন। আর যদি এটা ধরতে না চান, যেরকম আছে ওরকম আপনারা একটা দিন একটু কষ্ট করেন, মানে এটা একটু রেফারেন্স বুকটা এদিক ওদিক নাড়াচাড়া করে দেখেন, তারপরে দেখি আপনাদের জন্য আর কিছু করা যায় কিনা। একটা তো একটু এগিয়ে করছি যে আপনারা এখন ডিএসপি লিখে জিনিসটা লেখা যাচ্ছে, জিনিসটা এখন ওখান থেকে কপি করে না নিয়ে এসেও আমরা ইউজ করতে পারতেছি। শুধু একটু ওই রেফারেন্স বুকটা আমরা একটু দেখি যে কোথায় কি আছে, কি নামে আছে, তারপরে এরকম একটা ইনসার্ট করে দেখি। আমি বাড়িটা দিই।